আসসালামু আলাইকুম, কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকেরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম, কারণ অনেক দিন হয়ে গেছিলো যে তোমাদের সঙ্গে বক বক করতে আমার একদমই ভালো লাগছিল না। তবুও শুরু করলাম আবার নতুন করে অধ্যায়। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে যেটা আমার আর ছোটো বাবুর কাজ থাকে, ব্রাশ কলগেটটা নিয়ে আমরা সোফার কাছে বসে মাছগুলো কত বড় বাড়লো, ছোটো বাবুর ঘুমে কী স্বপ্ন দেখলো, সে আজকে সারাদিন কী করবে, সেসব বিষয়ে তার সঙ্গে একটু আলোচনা করতে থাকি। যেহেতু তোমরা সকলেই জানো আমাদের বাড়িতে কেউ নেই, তোমাদের দাদাভাই কাজে থাকে, সিরিন বাইরে থাকে, আমি আর ছোটো বাবু ছাড়া আমাদের সংসারে কেউ নেই। তো যাই করি না কেন ছোটো বাবুর সঙ্গে আমার আলোচনাটা খুবই বন্ধুত্বর মতন হয়ে থাকে। আর এদিকে দেখো, ও কিন্তু ব্রাশ একদমই করতে চায় না, খুবই ওলট পালট করে। আর যেহেতু অনেক গরম পড়েছে, ওর মাথায় চুলগুলো আমি কেটে দেবো বলে ঠিকঠাক করেছি যে মাথায় চুলগুলো কেটে দেব। তো সেই ভিডিওটা অবশ্যই তোমরা কালকে দেখতে পাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। দেখো, ও কিন্তু ব্রাশটা নিয়ে ছটপট ছটপট করছে, ভাবছে কি করব। ও একটু চঞ্চল টাইপের, একটু নয় বেশ ভালোই চঞ্চল, আর কথাবার্তাগুলো তো একদম পুরো মাপের থেকেও বেশি। যাই হোক, ব্রাশ করা কমপ্লিট। এদিকে আমি সোফাটা আগে ঝেড়ে নিচ্ছি, কারণ কি বলতো, সোফা দেখলাম দুটো তিনটে পিঁপড়ে বসে, পিঁপড়ে আছে। যতটুকু পারি নিজের কাজকামগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার চেষ্টা করি। গতকালকে যে ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম, সে ভিডিওটা কিন্তু তোমরা দেখেছিলে। আমি আমার রুমটা আমি ঝেড়েছি, এপারে ঝাড়া হয়নি। তো আজকে সেই জন্য করে এটা একটু ঝেড়ে নিলাম। আর তোমরা খুব ভালোভাবে জানো, আমি যখন আগের বাড়িতে ছিলাম, ভাড়া বাড়িতে, তখনও কিন্তু আমি আমার সংসারে সিঁড়ি থেকে শুরু করে যাবতীয় ঝাঁটফাট দিতে অনেক পছন্দ করতাম। এদিকে গুছানো কমপ্লিট হয়ে গেছে, ঝাড়া কমপ্লিট। এবারে এটা একটু গুছাবো। এটাও পানি চেঞ্জ করতে হবে, যেহেতু পানির চেঞ্জটা দেখো, পানির কালারটা দেখো একদম পুকুরের পানির মতন হয়ে গেছে। পানির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো পানিটা চেঞ্জ করব, একটু ফিল্টারটা লাগাবো, অনেক কিছু কাজ বাকি আছে সংসারে, সেগুলো সব কিছু তোমাদেরকে শেয়ার করব। আর একটু দেখলাম মাছেদের খাবার নেই, একটুকুনি ছিল, সেটা আবার দিয়ে দিলাম। তো এইভাবে টুকিটাকি সংসারের কাজকাম নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। আর সারাদিন চেষ্টা করি সব কিছু তোমাদেরকে শেয়ার করার জন্য, যতটুকু পারি ততটুকু আমি তোমাদেরকে শেয়ার করি। তো এইদিকে দেখো, ওর উপরে যা যা নোংরা ছিল সবই ঝাঁট দিয়ে দিয়ে বের করলাম। আরও তোমাদেরকে বলি, সিরিনকেও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে, যেহেতু এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগে করা। অনেক দিন আগে বলতে আমি অনেক দিন আগে থেকে ভিডিও শ্যুট করে রেখে দিয়েছিলাম, কিন্তু ওই যে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম মনের অবস্থা একদমই ভালো ছিল না, তাই আর কি আমি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো এদিকে দেখো, ঘরটা ভালোভাবে সুন্দরভাবে নোংরাগুলো এদিকে কোণের ভেতর থেকে শুরু করে সব কিছু যতটুকু পেরেছি নোংরা আর কি জড়ো করে এক জায়গায় নিয়ে চলে এসেছি। যেহেতু ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার ছোটোবাবুকে একটু খাবার দিতে হবে। ছোটোবাবুকে মুড়ি তরকারি দিয়েছি, আমি চাই যে ও একা একা খাক। হ্যাঁ, এখন অনেক অল্প বয়স, কারণ এই বয়সে আমি সিরিনকে খাইয়ে দিতাম, কিন্তু না, আমি এখন করে চাই যে ছোটোবাবু একাই খাক। আমি মাখিয়ে দেবো, বসে থাকবো ওর পাশে, খাওয়াটা শিখিয়ে দেবো খেতে হয় কেমন করে। হ্যাঁ, চারিদিকে যাতে ভাত না ফেলে, তারপরে মুখ বন্ধ করে অনেকে খায়, যেমন ছোটোবাবু এক্ষুনি মুখে আওয়াজ করছিল, যেহেতু আমি ওকে বলছিলাম যে মুখে আওয়াজ করে খাবে না, মুখে আওয়াজ করে খাবে না, ও আবার একটু বেশি বেশি করে মুখে আওয়াজ করে খাচ্ছিল। আমি জানি না এই জিনিসটা কার কার সঙ্গে হয়। আমার পাশে যদি কেউ খেতে বসে, আমার যেন খুবই লজ্জা লাগে। আমি যখন কিছু চিবাবো, যাতে পাশের লোকও না জানতে পারে, সেই জন্য গাল বন্ধ করে আমি চিবাতে থাকি, কোনো আওয়াজ যাতে কেউ না পায়। আর সেই জন্য করে এই জিনিসটা আমি আমার বাবুদেরকেও বলি যে বাবু, যখন চিবাবে আস্তে আস্তে, কোনো গাল হাঁ করে চিবাবে না, তাহলে আওয়াজ বের হয় কেমন একটা বাজে। তো ওকে মুড়ি তরকারিটা দিয়ে যে ওকে খাওয়া শেখাচ্ছিলাম, একা একা মাইকে দিই। তো তোমাদের সকলকে টাটা বললো, খেতে চাইছিল না যেন, জোর করে খাওয়া দিয়েছি টিফিন, যে আজকে সকালবেলা কিছু দেবো না, মুড়ি তরকারিটাই দেবো। তো ওকে মুড়ি তরকারি দিয়ে, তোমাদের দাদাভাই প্রতি বছর আমাকে বলে যে একটু আচার করো, একটু আচার করো। আমার সত্যি কথা বলতে সময় হয় না, আমি সময়ের অভাবে আচারগুলো করতে পারছি না। কিন্তু এইদিকে সব রকম মশলা আর কি ভেজে নিলাম, গরম করে নিলাম, হালকা ভেজে নিলাম, লঙ্কাটাও ভেজে নিলাম, নিয়ে তেলটাও দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব, গরম করে ঠান্ডা করে তবে আমি আচারের মধ্যে ঢেলবো। সব কিছুই ভিডিওর মধ্যে আছে, তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। দেখো, আমি কিন্তু এদিকে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা আমি হাত দিয়ে ছেঁকে, হাত দিয়ে উপর থেকে দেখে নেবো যে তেলটা ঠিক গরম হয়েছে কিনা।
তো আমি প্রতি বছর আচার করব করে করে করা হয় না। আর তোমার দাদাভাই অনেক রেগে যায় আমার উপরে যে তুমি কেন করছো না। তো এবছর ডিসিশনটা নিলাম যে না, আমি এবছর আচার করে রাখবো। আর এদিকে দেখো ছোটো বাবু এসে আমাকে নানা রকম নালিশের কথা বলছে, মানে ও ফোন দেখবে, আর সেই ফোনটা তো আমি ভিডিও শ্যুট করছি। তো সেই সময় ফোনটা চাইছিল, ফোনটা দিচ্ছিলাম না, তাই কত রকমভাবে আমাকে বোঝাচ্ছে যে মাম্মা এটা মানে কি বলো, ফোনটাকে ওইভাবে বোঝানোর চেষ্টা করছে। তো যাই হোক, তেলটা দেখলাম না গরম হয়ে গেছে, এবার একে ঢেলে নেওয়ার পালা। ছোটোবাবুকে বললাম বেশি কথা বলো না, কাজের সময় যাও তুমি ঘরের মধ্যে গিয়ে বসে বসে খেলা করো গিয়ে। তো এদিকে দেখো আমি মশলাটা এবার বেটে নেব মিক্সারে। আর ছোটোবাবুকে কিন্তু বারবার বলছো, একদমই যেতে চাইছে না, যেহেতু ও একটা আনন্দের মধ্যে আছে, কালকে চুল কাটবে, ওর আপু আসবে, অনেক রকম আনন্দের মধ্যে আছে। আর এইদিকে দেখো ভালোভাবে মিক্সারে নিয়ে নিচ্ছি এটা বাটবো বলে। সবার মনে হয়তো একটা কোশ্চেন থাকতে পারে, আমি মুসলিম হয়ে হাতে নেল পালিশ কেন পরলাম। দেখো আমরা নর্মালি মেয়েদের একটু শখ হয়, একটু মানে সাজতে ইচ্ছা হয়, তো সেই জন্য করে হাতে একটু মানে নেল পালিশ পরেছিলাম, আর নখগুলো একটু বড় করেছিলাম, যেহেতু একটা প্রমোশন ভিডিও ছিল তার জন্য আর কি হাতের নেল পালিশ আর নখগুলো একটু বড় করেছিলাম। তো যাই হোক, তো এদিকে মিক্সারে মশলাগুলো বেটে নিয়েছি, পুরো একদম গুঁড়ো করিনি, মানে গোটা গোটা আছে কিন্তু একদম মিহিন হয়নি। তো আমগুলো দেখো এই অবস্থা একটু রোদে দিয়েছিলাম, দিয়ে সামান্য একটু একবেলা, সারাদিন একবেলা রোদে রেখে দিয়েছিলাম, দিয়ে আচারটা করবো। যেহেতু তেলটা ঠান্ডা হয়ে গেছে, লঙ্কাগুলো তারপরে দুবার মশলাটা আমার লাগবে, পরিমাণ মতো মশলা তেলে দিয়ে, তেলটা কিন্তু আগে ঠান্ডা করে নিতে হবে, তেলে দিয়ে মশলাগুলো মাখিয়ে নিলাম, নিয়ে এবারে আমগুলো পরিমাণ মতন আম নিয়ে নেবো, ওতে দিয়ে পরিমাণ মতন আম নিয়ে ওটাকে ভালোভাবে মিক্সড করে নেব। তো এইগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি, নিয়ে আমি কিন্তু বয়ামের মধ্যে রেখে দেবো। তো তোমাদের দাদাভাই না একদম মানে টক ঝাল যেটা থাকে সেটা খেতে খুবই পছন্দ করে, সে আচারটা। আর আমি একটু মিষ্টি আচার খেতে পছন্দ করি। ওই যে বাকি মশলাটা আছে দেখতে পাচ্ছ, ওটা আমি মিষ্টি আচার করব বলে রেখে দিয়েছি, আর এটা একটু টক টক ঝাল ঝাল মশলা করলাম আর কি, এটা তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই এইরকমই আচার খেতে অনেক ভালোবাসে, সেই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য এটা রেখে দিলাম, মানে এটা করলাম এবছর। আর এবছর তোমাদের দাদাভাই অনেক খুশি হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এই বইনগুলো আমি মেলা থেকে কিনেছিলাম, এক একটা 60 টাকা করে দাম নিয়েছিল, 60 টাকা না 70 টাকা করে দাম নিয়েছিল। তো এখন যখন আমি ভিডিওটা এডিট করছি, আমার দেখে এত লোভ লাগছে, আমি লোভটা আটকাতে পারছি না। কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু এই আচারটা একদমই খাই না। আমি এই আচারটা বানিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য আর সিরিনের জন্য। এরা দুজনে এই আচারটা এতটা পরিমাণ খেতে ভালোবাসে, ধারণার বাইরে। আর তোমরা সকলেই জানো আমার গ্রামের বাড়িতে আমার আম গাছ আছে, কিন্তু এবছর কোনো আমই পাইনি। তো যাই হোক, এদিকে আমের আচারটা অল্প করে নিয়ে নিলাম, যেহেতু পুরোটা টাইট করে দিলে অসুবিধা হবে। আর এর সঙ্গে একটু কিছু কাঁচা তেল আর কি ঢেলে দিলাম, যে কতটা কাঁচা তেল লাগে। এই যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম, নিয়ে মানে একটা কমপ্লিট হয়ে গেল। আর যেটা এক্সট্রা ছিল সেটা কিন্তু আমি এইভাবে আমের আচারটা করে নিলাম, মানে অল্প যেটা ছিল। তো এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের আমের আচার, কাঁচা আমের আচার। তো তোমরা যারা যারা জানো না তারা করে নিতে পারো। সব রকম মশলা একসঙ্গে মিক্সড করে আমি নিয়ে নিয়েছিলাম। তো এদিকে দেখো কমপ্লিট হয়ে গেছে, আমার কিন্তু বেশ ভালো লাগছিল, দেখো কি সুন্দর লাগছে না। তো যাই হোক, এদিকে চা খাবো বলে চলে এসেছিলাম। চা খেতে খেতে দেখলাম যে চিনিও কম হয়ে গেছে, যেহেতু তোমরা সকলেই দেখেছিলে আমি কালকে সিলিনের জন্য সুজি করে হালুয়া করেছিলাম। আর এদিকে আমার চা খাওয়ার মতন দুধ আর চিনি ছিল না, চা পাতাও ছিল না, সেগুলো সব গুছিয়ে প্লাস্টিক যেগুলো ছিল সব কিছু আর কি আমি ভালোভাবে নিয়ে ফেলে দিলাম। আর এদিকে পাঁচফোড়নটা যেহেতু আমি মশলাতে দিয়েছিলাম, মানে তোমার আচারে দিয়েছিলাম, আর অল্প পাঁচফোড়ন ছিল সেটাও আমি ঢেলে নিলাম। আর তোমরা জানো খুব ভালোভাবে তোমাদের দাদাভাই কিন্তু এমনি বোতল খুব কম আনে, আমাদের 1 কিলো যেটা থাকে আর কি পাউচ, তো ওটাই নিয়ে আসে, আমি সবসময় বোতলের মধ্যে ঢেলে নিই। আর ছোটো ছোটো বোতলে রাখলে কি হয়, আমার মেপে রান্না করতে সুবিধা হয়, যে আজকে কত রান্না করলাম কিংবা কালকে কত রান্না করবো, একটা মানে মাপের মধ্যে থাকে। কিন্তু বড় বোতলের মধ্যে ঢেলে নিলে আমার যেন মনে হয় খুব তাড়াতাড়ি তেলটা শেষ হয়ে যাচ্ছে। তো এইভাবে আর কি আমি সংসারটাকে টুকিটাকি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সব সময়ের জন্য। কারণ সত্যি কথা বলতে আমি আয় বুঝে ব্যয় করতে অনেকটা পছন্দ করি।
আমার আমার ওয়েটের মধ্যে থাকাটা আমি ঠিক পছন্দ করি। আমার ওয়েট ছাড়া আমি ওপারে যেতে একদমই পছন্দ করি না। আর এদিকে কোটো কাটিগুলো সব যেন ওলট পালট হয়েছিল, তাই আবার যেখানকার জিনিস সেখানে দিয়ে দিলাম। তো আচারগুলো তো করে নিয়েছে, এগুলো একটু রোদে দিতে হবে, তাই আর কি আমি রোদে চলে এসেছি ছাদের উপরে রোদে দেবো বলে। তো এগুলো আবার একটু সুন্দরভাবে রোদ খাওয়াচ্ছি, রোদ খাওয়ালে নাকি খুব ভালো হয়। তোমাদের দাদাভাই বলেছে ঢাকনিগুলো খুলে দিতে, কাপড় বেঁধে দিতে, তাই আমি ঢাকনি খুলে আর কি কাপড় বেঁধে দিয়েছি। তো রোদে ওগুলো দিয়ে এসে আমি চলে এসেছি রান্না করতে। আর আমাদের বাড়িওয়ালার বউ দেখো হালকাতা ছিল বাপের বাড়ি, আমাদের সকলের জন্য খাবার নিয়ে এসেছে, হালকাতায় খাবার। সত্যি কথা বলতে হালকাতায় খাবার খেতে আমার বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে? আর কিটি ছানাগুলো দেখো কত সুন্দর ঘুমাচ্ছে। তো সকাল সকাল মা আবার ফোন করেছিল যে গাছের জামরুলগুলো তো সেই দিনকে 2-3টে নিয়ে গেলি, বাদ বাকিগুলো এসে ভাগযোগ করে নিয়ে যা। বাপের বাড়ি কাছে থাকি বলে সব কিছুটা যে ভাগে বসাতে হয় সেটা মানে বেশ ভালো লাগে দেখতে। এদিকে দেখো গাছের আম জামরুল থেকে শুরু করে সব কিছু ভাগে নিয়ে নিই, নিজের ভাগেরটা নিজে কেন ছাড়বো? সব জায়গা থেকে লাঞ্ছনা অবহেলা পায় বলে কি বাপের বাড়িতে পাবো? সেটা তো কখনো হয় না। আর আমার মা আমার আব্বু আমাকে অনেকটা বেশি ভালোবাসে, শুধু আমাকে নয় আমাদের 5 ভাই বোনকে ওনারা অনেকটাই বেশি ভালোবাসে। তো মা ভাগ করছে দেখো যেন একটা সোনা ভাগ করছে, এরকম একটা ব্যাপার। সোনা মোনা এর থেকেও মানে এভাবে ভাগ করে, আর আমার মা সোনা ভাগ করছে মানে নর্মালি সব কজনের জন্য ভাগ করছে একটা একটা করে। কার কোনটা দেবে, কার ভাগে কোনটা হবে, তো এইগুলো ভাগ করছে আর আমি সেগুলো ক্যামেরা বন্দি করে তোমাদেরকে শেয়ার করছি। তো কেমন লাগছে অবশ্যই বলবে। এখনও পর্যন্ত গাছে কিছু আছে যেগুলো হয়তো ভাগে 1-2টো করে পাবো হয়তো এখনও পর্যন্ত। তো এটা এতটা মিষ্টি জামরুল ধারণার বাইরে। তো আমার ভাগেরটা আমি নিয়ে নিলাম, মাকে বলছিলাম যে এটা আমার ভাগে, ওটা ওর ভাগে, এটা এর ভাগে, মানে মাকে আমি বলছিলাম। আর আমার আব্বা ফোনে গেম খেলছে বসে থেকে থেকে, মানে উনি একটা গেম পেয়েছে, যে গেমটা নিয়ে উনি খেলতে ব্যস্ত। আর এদিকে আমার ছোটো তো অকাজ করতে ব্যস্ত। তো যাই হোক, এদিকে সোনা ভাগ করা হয়ে গেছে, বাড়ি চলে এলাম। এসে জামাটা চেঞ্জ করে কাপড় চোপড়গুলো মেলে দিলাম, যেহেতু অনেক সকালবেলা উঠেছি। আমরা গৃহবধূরা একটু সকালবেলা উঠলে তবে সংসারের কাজকামগুলো কমপ্লিট হয়। আর এদিকে দেখো সকালবেলা উঠে ঘরদোরগুলো গুছিয়ে গাছিয়ে ভাত বসিয়ে দিয়ে মায়ের কাছে গেলাম, মায়ের কাছ থেকে ঘুরে এসে এদিকে কাপড় চোপড়গুলো ভালোভাবে সুন্দরভাবে মেলে দিলাম, যেহেতু সকালবেলা উঠে অনেক কাজকাম আমার সারা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে মায়েদের কাছে কোনো মেয়ে বোঝা হয় না, স্পেশালি আমার মায়ের কাছে। আর আমার মায়েরা আমার ভাবিদের সঙ্গে কিন্তু বেশ ভালো ব্যবহার করে। যদি হয়তো তোমরা মনে করতে পারো যে এটা ভিডিওর মধ্যে বলে আমি বলছি, আমার আশেপাশে যারা থাকে মানে আমাদের বাপের বাড়ির প্রতিবেশী যারা, তারা নিজেরাই বলে যে আমার মা আমার আব্বা নাকি আমাদের থেকেও বউদেরকে বেশি ভালোবাসে। তো আমি একদিনকে এই কথাটার জন্য আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম, কেন গো আমাদের থেকে তোমরা তোমাদের বউদেরকে বেশি ভালোবাসো? বিনিময়ে আমার মা বলেছিল যে তোরা তো পরঘর হয়ে গেছিস, তোরা আমার বাচ্চা, তোদেরকে সারা জীবন ভালোবাসতে হবে, কিন্তু আজকে যদি কিছু হয়ে যায় তোরা তো আমার কাছে নেই। এই মেয়েগুলোকে ভালোবাসলে তবে তারা তোদের কাছে খবর দেবে, তবে তোরা আসবি। সেই জন্য এদের সঙ্গে কোনো দিনের জন্য খারাপ ব্যবহার করা যাবে না। এই কথাটা আমার মায়ের, এই কথাটা এখনও পর্যন্ত আমাকে ভাবায় যে না, এরকমই শাশুড়ি হতে পারে দুনিয়ায়, যে বউদেরকে এতটা পরিমাণে ভালোবাসে। সত্যি কথাটা ভেবে দেখলাম একদম ঠিক কথা। আর কি বলি, এখানে আর কিছু বলার নেই। নর্মালি আমি মনে করি যে যেমন করবে তার ফল ঠিক সে তেমনই পাবে। শুধু অপেক্ষা ধৈর্যের জন্য দিন পার করতে হয়, যে একটু অপেক্ষা করতে হবে। আর কি পরিমাণে ঝড় হচ্ছে, মানে হাওয়া হচ্ছে দেখো, এত হাওয়া হচ্ছে। আর ছোটোবাবু আমার হাতে হাতে হেল্প করে দেয় সবসময়ের জন্য। আজকের অনেকগুলো কাপড় কেচে টুকিটাকি করে মেলে দিচ্ছি। আর গামলিটা রেখে দিয়ে আমি নিচে চলে আসার সময় দেখলাম যে সিঁড়িতে অনেক নোংরা পড়েছে। তো সিঁড়িতে যখন নোংরা পড়েছে আমি একটু ঘরদোর তো সব পরিষ্কার করা হয়ে গেছে, সিঁড়িটা পরিষ্কার করা হয়নি। সেই জন্য করে আমি সিঁড়ির কাছে চলে এসেছি, সিঁড়িটা একটু বলি ঝাঁট দিয়ে নিই। যেহেতু আমি আগে যে ঘরটাতে থাকতাম সেখানে কিন্তু আমি ঘরদোর থেকে শুরু করে সিঁড়ি থেকে শুরু করে বাইরে ঝুল ঝাড়া থেকে শুরু করে সবই করতাম। এখানে খুব একটা করি না, কারণ আমাদের বাড়িওয়ালার বউ, মানে আমাদের যে মালিক আছে ওনার বউ সব কিছু করে নেয়। আর ওখানে তো উনি মানে ওনাকে আমি নিজের ভাবতাম বলেই করতাম। নর্মালি সারা জীবন একটাই আফসোস থেকে গেছে যে উনি একবারের জন্য আমাকে জিজ্ঞাসা করলো না
যে তুই কেন বাড়িটা ছাড়ছিস, কেন কথাটা জিজ্ঞাসা করেনি। এটাই আমার সারা জীবন কষ্ট লেগে গেছে। হ্যাঁ, এটাই আমি ওনার জন্য কী না করেছি, তোমরা সবাই ভিডিওর মধ্যে দেখেছো। হ্যাঁ, যেখানে থাকি সেসব জায়গা তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কিন্তু আমি ওনাকে সবসময় নিজে ভাবতাম বলে আমি সব কিছু করতাম, সব দায়িত্বই পালন করতাম। দিনের শেষে গিয়ে উনি কিন্তু কোনো দিনের জন্য আমাদের দুঃখ কষ্টগুলো বুঝলই না। তো যাই হোক, ভাড়া বাড়িতে কেউ কোনো দিনও নিজের হয় না, যতটুকু আমার মনে হয়। ভাড়া বাড়িতে থেকেও মানে ভাড়া বাড়িতে থাকার থেকেও ভাঙা ঘরে থাকা অনেকটা বেটার। কিন্তু আমি জানি না কেন আমাদের এই বাড়িওয়ালা অনেকটা ভালো, কারণ ইনি গরিব মানুষের কষ্টটা বোঝে। ইনি অনেক ভালো মনের একটা মানুষ। কারণ সত্যি কথা বলতে, তোমরা এই তো এতদিন এসছি, তোমরা কোনোদিনও দেখেছো আমি সিঁড়ি ঝাঁতি কিংবা ঝুল ঝাড়ি এখানে বাইরে ঘাটে কোথাও? কিন্তু আমাদের বাড়িওয়ালা ওগুলো সব করে, কোনো দিনের জন্য আমাকে বলেনি যে তুমি এগুলো করবে। তো যাই হোক, নিজের কাজকাম নিজে করে নেওয়াটাই ভালো, নিজের আশেপাশেটা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই ভালো। তোমরা এই জুতোর র্যাকটা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই দেখেছো আগে কখনো। এটা অনেক দিন হয়ে গেছে জুতোর র্যাকটা, মিনিমাম 2 থেকে 3 বছর হয়ে গেছে জুতোর র্যাকটা। পুরো চারিদিকে ফেটে গেছে, সেই অবস্থা আর কি। খুলে যায় কখনো একটা করে র্যাক খুলে যায়, তো সেগুলো আবার সব টেনে হেঁচড়ে আর কি সব কিছু এক জায়গায় করতে হয়, টাইট দিয়ে এক জায়গায় করতে হয়। তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ জুতোর একটা জুতোগুলো সব শুধু বাইরে বেরিয়ে যায়, সেগুলো আবার টুকটুক করে আমাকে গুছিয়ে নিতে হয়। তো এবারে দেখো আমি গুছিয়ে নিচ্ছি একটা করে, একবার করে গুছাচ্ছি, যেন মনে হয় এখান থেকে ছেড়ে পড়ে যাচ্ছে, ওখান থেকে ছেড়ে পড়ে যাচ্ছে। তো এইভাবে আর কি আমি টুকিটাকি সংসারে কাজকামগুলো সেরে নিই। অনেক কাজকাম, সকাল থেকে উঠে মানে কাজ শেষ হচ্ছে না। আমরা গৃহবধূরা যতই কাজ করি না কেন, আমাদের কাজের শেষ হওয়ার আর কোনো নামই নেই। তো আমি যতটুকু পারি সারাদিন পরিশ্রমের মধ্যে থাকার চেষ্টা করি, কাজের মধ্যে থাকলে আমাদের মনটাও ফ্রি হয়, যেহেতু আমাদের বাইরে ঘাটে যাওয়ার মতন জায়গা নেই। আর আমার মা তো আমার সবথেকে বড় আশ্রয় জায়গা। আমার কষ্ট দুঃখ হলে সবার আগে আমি আমার মাকে শেয়ার করে হালকা হই। সত্যি কথা বলতে, আমার মায়েদের এখানে মানে বারাসাতে এসে ঘর ভাড়া নিয়ে আমি অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এদিকে দেখো জুতোর র্যাক গুছানো কমপ্লিট হয়ে গেছে। জুতোর র্যাকটা গুছানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। তো এদিকে জুতোর র্যাক গুছানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে আসব আমি ঘরগুলো মোছার জন্য। আর এটা না অনেক দিন হয়ে গেছে যেহেতু, সেই জন্য করে আর মানে যে পানি নিংড়াবো যেটা দিয়ে, সেটা আর পানি নিংড়ানো যায় না, খুব কষ্ট করে নিংড়োতে হয়। আর এদিকে দেখো আমার ঘরটা কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে। এমনি বসে ঘর মুছতে গেলে অনেক সময় লাগে, কিন্তু এটা দিয়ে ঘর মুছলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু বেশ এটা উপকার হয়েছে। তোমাদের দাদাভাই যখন এই জিনিসটা কেনে আমার সংসারের জন্য ফার্স্ট, তখন কিন্তু আমি আপত্তি করেছিলাম যে বেকারে এইসব কিনো না, ভালো লাগে না, আমার কি অসুবিধা হয়, আমি বসে মুছে নিতে পারবো। কিন্তু তোমাদের দাদাভাই তখন বলেছিল যে না, তোমার অনেক শরীর খারাপ, তোমার এইভাবে মুছলে প্রবলেম হবে, তোমার বঞ্চ ঘর মোছার ওটা কিনে দিলে বেস্ট হবে। তো উনি যেটা ভালো মনে করেছিল সেটাই আমার জন্য করেছিল। আর এদিকে দেখো দুটো ঘর মুছে, মানে আমার ডাইনিং রুমটা আমি ভালোভাবে মুছে নিলাম সুন্দরভাবে। তো এবারে মোছা কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল বলে থাকি বা যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য আমি সত্যি খুবই দুঃখিত। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া আমার জীবনে সবথেকে মূল্যবান জিনিস। সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন। খুদা হাফিজ।